এই লোকটিকে গরিব ভেবে তার নিজেরই তালাকপ্রাপ্তা স্ত্রী শোরুম থেকে বের করে দিয়েছিল, কিন্তু ঠিক কয়েক মিনিট পরেই সেই তালাকপ্রাপ্ত স্বামী পুরো শোরুমটি কিনে নিল। তারপর যা হলো তার জন্য পুরো গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দেখুন মিস্টার, এই গাড়ি কোনো রাস্তাঘাটের সাধারণ লোকের জন্য তৈরি হয়নি। বাইরে যান, আমাদের শোরুম ভিখারিদের আড্ডাখানা নয়। তার কণ্ঠস্বর ছিল ঠান্ডা, তীক্ষ্ণ এবং অপমানে ভরা। ভিড় স্তব্ধ হয়ে গেল। লোকটি চুপ ছিল, মুখে হালকা হাসি নিয়ে সে দাঁড়িয়ে থাকল, যেন প্রতিটি অপমান তার ভেতরে বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছিল। সে কিছুই বলল না, শুধু দীর্ঘশ্বাস নিল আর বেরিয়ে গেল। দিল্লির কানট প্লেসে অবস্থিত একটি চমৎকার অটো শোরুম। বাইরে থেকে দেখতে এটি কোনো রাজপ্রাসাদের মতো মনে হতো। চকচকে কাঁচ, রংবেরঙের আলো এবং ভেতরে দাঁড়িয়ে থাকা ঝকঝকে সব গাড়ি। এখানে আসা গ্রাহকরা সাধারণত ধনী ব্যবসায়ী, ফিল্ম স্টার বা বড় কর্মকর্তা হতেন। শোরুমের নাম ছিল প্রিমিয়াম অটো প্যালেস। শহরের সবচেয়ে দামি যানবাহন এখানেই বিক্রি হতো। এই শোরুমের ম্যানেজার ছিল রিয়া সিং। ৩০ বছর বয়স, তেজস্বী এবং সবসময় নিখুঁত সাজে ভাগত সে। তার পোশাক ছিল ব্র্যান্ডেড, হিল সবসময় উঁচু আর কথা বলার ভঙ্গি একদম ফরমাল। সে তার কাজে দক্ষ ছিল, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল অহংকার। সে মানুষকে তাদের বাহ্যিক রূপ দেখে বিচার করত। সেদিন সকালে সময় ছিল, শোরুমে বরাবরের মতো ব্যস্ততা ছিল। সেলসম্যানরা নিজেদের কাজে ব্যস্ত ছিল এবং গ্রাহকরা আলাদা আলাদা গাড়ি দেখছিল। ঠিক তখনই একজন লোক ভেতরে প্রবেশ করল। তার পোশাক ছিল অতি সাধারণ, ফিকে নীল শার্ট, কালো প্যান্ট আর পুরনো জুতো। তার বয়স আনুমানিক ৩২-৩৩ বছর হবে। মুখে হালকা দাড়ি আর চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। এই লোকটি ছিল আদিত্য সিং, রিয়ার তালাকপ্রাপ্ত স্বামী। ২ বছর আগে তাদের সম্পর্ক খুব খারাপভাবে শেষ হয়েছিল। রিয়ার মনে হতো আদিত্য তার জীবনের ওপর একটি বোঝা। সে চেয়েছিল তার স্বামী সমাজে তার সম্মান বাড়াবে, কিন্তু না, আদিত্য শুধু একটি ছোট ওয়ার্কশপে কঠোর পরিশ্রম করত। তোমার মতো লোকের সাথে কোনো মেয়ে সারা জীবন কুড়ে ঘরে পচবে, এটাই ছিল রিয়ার শেষ কথা যখন সে তাকে ছেড়েছিল। আজ সেই আদিত্যই শোরুমে গাড়ি দেখতে এসেছিল। সে তার বিজনেস পার্টনার মোহিতের সাথে ছিল, কিন্তু মোহিত বাইরে ফোনে কথা বলছিল। রিয়া যখন আদিত্যকে দেখল, তার চোখে সেই পুরনো অবজ্ঞা ফিরে এলো। তার মনে হলো এই লোকটি শুধু তাকে বিরক্ত করতে এসেছে। ও মাই গড, মিস্টার আদিত্য, তুমি এখানে? সে ব্যঙ্গ করে বলল। কোন গাড়িটা দেখতে এসেছ? সাইকেল এক্সচেঞ্জ করতে এসেছ নাকি? আশেপাশে সেলসম্যান এবং গ্রাহকরা তার কথা শুনল। কিছু লোক হেসে ফেলল। আদিত্য শুধু হাসল। গাড়ি কিনতে এসেছি রিয়া। রিয়ার মুখ হাঁ হয়ে গেল। তারপর সে উচ্চস্বরে হাসল। তুমি গাড়ি কিনবে? আরে বাবা, এটা তো একটা বড় জোক। ২ বছর আগে তো আমার সামনে বাড়ির ভাড়াটুকুও দিতে পারতে না, এখন হঠাৎ করে গাড়ি কিনতে চলে এসেছ। আদিত্য শান্তভাবে দাঁড়িয়ে থাকল। সে একটি BMW এর দিকে ইশারা করে বলল, ওই গাড়িটা সম্পর্কে জানতে চাই। রিয়ার হাসি আরও বেড়ে গেল। সে তার সেলসম্যান রাজকে ডাকল। রাজ, এদের বলো এখানে গাড়ি কত দামের হয়। হয়তো এদের মনে হচ্ছে এখানে মারুতি 800 বিক্রি হয়। রাজও হাসল। ম্যাম, এটি BMW X5, এর দাম ৮৫ লাখ টাকা। রিয়া আদিত্যের দিকে তাকিয়ে বলল, শুনলে, ৮৫ লাখ টাকা। তোমার পুরো জীবনের আয়ও এত হবে না। তারপর সে আরও জোরে চেঁচিয়ে বলল, দেখুন মিস্টার, এই গাড়ি কোনো রাস্তাঘাটের সাধারণ লোকের জন্য তৈরি হয়নি। বাইরে যান, আমাদের শোরুম ভিখারিদের আড্ডাখানা নয়। পুরো শোরুম নিস্তব্ধ হয়ে গেল। গ্রাহক এবং কর্মচারী সবাই রিয়ার কথা শুনল। কেউ মাথা নাড়াল, কেউ আবার লজ্জা অনুভব করল। কিন্তু আদিত্য চুপ ছিল, হালকা হাসি নিয়ে দাঁড়িয়ে থাকল, যেন প্রতিটি অপমান তাকে বড় কিছু বানানোর প্রস্তুতি নিচ্ছিল। রিয়া সিকিউরিটি গার্ডকে ডাকল। গুপ্তাজি, একে বাইরে বের করে দিন। এই ফালতু লোকগুলো আমাদের সিরিয়াস কাস্টমারদের ডিস্টার্ব করে। আদিত্য কিছুই বলল না, শুধু শান্ত চোখে রিয়ার দিকে তাকাল। একটি দীর্ঘশ্বাস নিয়ে সে বাইরে চলে গেল। বাইরে মোহিত অপেক্ষা করছিল। ২ বছর আগের কথা, রিয়া ও আদিত্যের বিয়ে ভালোবাসা টানে হয়েছিল। কলেজে পড়ার সময় তারা একে অপরকে চিনেছিল। আদিত্য ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল আর রিয়া MBA করছিল। শুরুতে তাদের মধ্যে ভালো বন্ডিং ছিল। আদিত্য স্বপ্ন দেখত সে নিজের কোম্পানি বানাবে, আর রিয়ার মনে হতো আদিত্য একজন উচ্চাভিলাষী মানুষ। বিয়ের পর আদিত্য একটি ছোট অটো ওয়ার্কশপে কাজ শুরু করে। সে দিন-রাত পরিশ্রম করত। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত তার হাত সবসময় গ্রিজ বা তেলে মাখানো থাকত। পোশাক নোংরা হয়ে যেত, কিন্তু সে খুশি ছিল, কারণ সে নিজের পছন্দের কাজ করছিল এবং শিখছিল। কিন্তু রিয়ার এগুলো মোটেও পছন্দ ছিল না। সে একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়েছিল
এবং ভালো টাকা আয় করছিল। তার বন্ধুদের স্বামীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ম্যানেজার ছিল। যখন তারা পার্টিতে মিলত, রিয়ার খুব লজ্জা হতো। সে প্রায়ই বলতো, আদিত্য, তুমি কোনো ভালো কাজ কেন পাচ্ছ না? আদিত্য বলতো, রিয়া, আমি শিখছি, কয়েক বছর পর আমি নিজের ব্যবসা শুরু করব। কতদিন পর্যন্ত? আমার বন্ধুরা কি ভাববে যে আমার স্বামী একজন মেকানিক? ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। রিয়ার অহংকার বাড়তে থাকলো, আর আদিত্যের নীরবতা তাকে আরও রাগিয়ে দিত। রিয়ার মনে হতো আদিত্যের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। একদিন রিয়ার রাগ ফেটে পড়ল। আমি এই দারিদ্র্যে ক্লান্ত হয়ে গেছি। তুমি যদি কিছু না করতে পারো, তাহলে আমি কেন আমার জীবন নষ্ট করব? আদিত্য বলল, রিয়া, একটু ধৈর্য ধরো, আমি শীঘ্রই। রিয়া চিৎকার করে বলল, ব্যাস, অনেক হয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে টাকা থাকবে না, তুমি আমার যোগ্য নও। সেদিন রিয়া তালাকের সিদ্ধান্ত নিয়ে নিল। আদিত্য তাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু রিয়া তার জেদে ধরে থাকল। আমি কোনো গরিব লোকের সাথে জীবন কাটাবো না। আদিত্য নিশ্চয়ই ভেঙে পড়েছিল, কিন্তু শেষ হয়ে যায়নি। তালাকের পর সে আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগল। রাতে ওয়ার্কশপে কাজ করত আর দিনে বিভিন্ন জায়গায় গিয়ে গাড়ি সারাই করত। সে জানত একদিন সে প্রমাণ করবে যে সে কারোর থেকে কম নয়। কয়েক মাস পর সে নিজের ছোট ব্যবসা শুরু করল। প্রথমে বাড়ি থেকে অটো পার্টস বানানোর কাজ শুরু করল। ধীরে ধীরে তার কাজ বাড়তে লাগল। সে এএস মোটরস নামে একটি কোম্পানি তৈরি করল, একটি অটো পার্টস ম্যানুফ্যাকচারিং ইউনিট। এক বছরে তার ব্যবসা এতটাই বাড়ল যে সে দিল্লির অনেক শোরুমে সাপ্লাই দিতে শুরু করল। তার বানানো পার্টসের মান এত ভালো ছিল যে বড় বড় কোম্পানিও তাকে অর্ডার দিত। আজ সেই কোম্পানি দিল্লির বড় বড় শোরুমে সাপ্লাই দেয়, যার মধ্যে প্রিমিয়াম অটো প্যালেসও অন্তর্ভুক্ত ছিল, যেখানে রিয়া ম্যানেজার ছিল। 2 দিন পরের কথা। শোরুমে সেই একই জৌলুস ছিল, কিন্তু আজ কিছু বিশেষ ব্যাপার ছিল। রিয়া তার পুরো টিমকে নির্দেশ দিচ্ছিল। সে চুল ঠিক করিয়েছিল, নতুন ড্রেস পরেছিল আর পারফিউমও মেখেছিল। সে তার স্টাফদের বলল, শোনো সবাই, আজ আমাদের বসের পার্টনার আসছেন। এরা সেই লোক যারা আমাদের সবচেয়ে বেশি বিজনেস দেন। এদের কারণেই আমাদের এই শোরুম চলছে। তাই প্লিজ যখন ওরা আসবেন তখন যেন ইমপ্রেশন খারাপ না হয়, সব কিছু নিখুঁত হওয়া চাই। সব কর্মীরা প্রস্তুত ছিল। শোরুম পরিষ্কার করা হয়েছিল, গাড়িগুলো পলিশ করা হয়েছিল এবং তাজা ফুলও লাগানো হয়েছিল। রিয়ার মনে হচ্ছিল আজ হয়তো তার প্রমোশন হয়ে যাবে। ঠিক 11টার সময় শোরুমের প্রধান দরজা দিয়ে দুজন লোক ভেতরে এলেন। একজন ছিলেন মোহিত, 35 বছর বয়স, ফর্মাল স্যুটে এক আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। আর দ্বিতীয়জন ছিলেন আদিত্য। যখন আদিত্যকে দেখল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। আদিত্য আজ ফর্মাল ড্রেসে ছিল, নেভি ব্লু স্যুট, পলিশ করা জুতো আর একটি দামি ঘড়ি। মোহিত এগিয়ে এসে রিয়ার সাথে হাত মেলালেন। হ্যালো ম্যাডাম, আমি মোহিত গুপ্তা, এএস মোটরসের বিজনেস ডেভেলপমেন্ট হেড। রিয়া কাঁপতে কাঁপতে হাত মেলাল। নাইস টু মিট ইউ স্যার। তারপর মোহিত আদিত্যের দিকে ইশারা করে বললেন, আর দেখা করুন মিস্টার আদিত্য সিংয়ের সাথে, আমাদের কোম্পানির ফাউন্ডার এবং সিইও। আর আসলে সে একটু থামল, তারপর হাসি মুখে বলল, আপনার এই অত্যন্ত সুন্দর শোরুমের নতুন মালিক। কথাগুলো রিয়ার কানে বাজতে থাকল। নতুন মালিক? তার মনে হলো কেউ তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করছে। পুরো শোরুম যেন জমে গেল। রিয়ার চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস দ্রুত হতে লাগল। মানে কি? সে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল। মোহিত হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ ম্যাডাম, কাল রাতেই আমরা এই শোরুমটি পুরোপুরি কিনে নিয়েছি। এখন মিস্টার আদিত্য এর 100% মালিক। আমাদের এখানে কিছু পরিবর্তন করতে হবে, নতুন পলিসি বানাতে হবে। রিয়ার পায়ের নিচের মাটি সরে গেল। সে একটি চেয়ারের সাহায্য নিয়ে দাঁড়িয়ে থাকল। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আদিত্য ধীরে ধীরে এগিয়ে এলো। তার চলনে আত্মবিশ্বাস ছিল, কিন্তু মুখে কোনো রাগ ছিল না। সে একদম শান্ত ছিল। তার কণ্ঠস্বরও পরিষ্কার ছিল, কিন্তু শব্দগুলো বিষের মতো বিঁধছিল। মনে আছে রিয়া? আদিত্য ধীর গলায় বলল, 2 দিন আগে তুমি আমাকে এখান থেকে বের করে দিয়েছিলে। বলেছিলে এই গাড়ি কোনো রাস্তাঘাটের সাধারণ লোকের জন্য তৈরি হয়নি। রিয়ার ঠোঁট শুকিয়ে গেল, হাত কাঁপছিল। সে কিছু বলার চেষ্টা করল। আমি তো শুধু। আদিত্য হাত তুলে তাকে থামিয়ে দিল। শোনো রিয়া, তুমি কি জানো এই শোরুমে যত গাড়ি আছে সেগুলোর ইঞ্জিন পার্টস কে সাপ্লাই দেয়? আমার কোম্পানি এএস মোটরস। তুমি শোরুমের প্রতিটি কাঁচ, প্রতিটি দেয়ালের পেছনে কোন কোম্পানির পার্টস আছে জানো? আমার কোম্পানির। তুমি যে গাড়ি স্পর্শ করো তার ইঞ্জিন আমি বানিয়েছি। তুমি যে এসিতে বসো তার পার্টস আমি বানিয়েছি। পুরো শোরুমে নীরবতা। সব কর্মীরা চুপচাপ দাঁড়িয়েছিল, কিছু কাস্টমারও দাঁড়িয়ে পড়েছিল। রিয়ার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। তার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু আদিত্যের কণ্ঠে এখনো কোনো কোমলতা ছিল না। তোমার তো টাকা খুব প্রিয় ছিল না রিয়া? আদিত্য বলল। তাহলে দেখো, সেই টাকা দিয়েই আমি তোমার পুরো শোরুম কিনে নিয়েছি। 10 কোটি টাকা ক্যাশ পেমেন্ট। এটা শুনে রিয়ার পা টলে গেল। সে মাটিতে পড়ে যাবার উপক্রম হলো। তারপর আদিত্য রিসেপশনে বসা অ্যাকাউন্টেন্ট বিকাশজিকে বলল,
বিকাশজি, মিসেস রিয়া সিংয়ের পজিশন আজ থেকে খালি করে দিন। ওনার 1 মাসের বেতন দিয়ে দিন। নতুন ম্যানেজার কাল থেকে জয়েন করবেন। রিয়া পুরোপুরি ভেঙে পড়ল। সে মেঝের ওপর বসে পড়ল, চোখের জল উপচে পড়ল। আদিত্য, প্লিজ, আমি ভুল ছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আদিত্য একটি দীর্ঘশ্বাস নিল, তার চোখেও জল এলো, কিন্তু তার কণ্ঠস্বর দৃঢ় থাকল। ক্ষমার প্রশ্ন আসে না রিয়া, যে সম্পর্ক ভেঙে গেছে তার জোড়া লাগে না। কিন্তু হ্যাঁ, আজ আমি প্রমাণ করতে পারলাম যে গরিব হওয়া কোনো অপরাধ নয়। পরিশ্রম আর সততা দিয়ে উপার্জিত টাকাই হলো আসল সম্পদ। 1 ঘন্টা পর রিয়া শোরুম থেকে বেরিয়ে যাচ্ছিল। তার হাতে একটি ছোট বক্স ছিল, যাতে তার ব্যক্তিগত জিনিসপত্র রাখা ছিল। সেই একই দরজা যেখান থেকে 2 দিন আগে সে আদিত্যকে অপমানের সাথে বের করে দিয়েছিল। আজ সময়ের চাকা পুরো ঘুরে গেছে। আজ সেই একই দরজা তাকে বাইরে ঠেলে দিচ্ছে। আদিত্য শোরুমের ভেতর কাঁচের বড় জানালার পাশে দাঁড়িয়েছিল। সে রিয়াকে চলে যেতে দেখছিল। তার মুখে না ছিল কোনো আনন্দ, না ছিল কোনো দুঃখ, শুধু একটি গভীর প্রশান্তি।